আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা সায়েন্স সম্পর্কে আলোচনা করব। এই পুরা প্লেলিস্টটাতে ডাটা সায়েন্স সম্পর্কে বাংলায় আলোচনা করা হবে। ডাটা সায়েন্স আসলে কী? আপনি যদি ডাটা সায়েন্স নিয়ে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে থাকেন বা আপনার যদি জানার ইচ্ছে থাকে তাহলে এই প্লেলিস্টটা আপনার জন্য। এখানে ডাটা সায়েন্স আসলে কী জন্য তৈরি করা হয়েছে, ডাটা সায়েন্স আসলে কীভাবে কাজ করে, সব কিছু এখানে আলোচনা করা হবে। পরিসংখ্যান কিছু থাকবে, কিছু ম্যাথমেটিক্সের পার্ট এখানে ইনক্লুড করার ট্রাই করব। প্রবাবিলিটি থাকবে, লিনিয়ার অ্যালজেব্রা, যা যা আসলে ডাটা সায়েন্সের মধ্যে আছে সব কিছুই টুকটাক করে এখানে তুলে ধরার চেষ্টা করব। তো আমি তানভীরুল ইসলাম। সো এই প্লেলিস্টটা আমি তৈরি করার জন্য কাজটা শুরু করতেছি। সো জানি না কতদূর পারবো, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে আপনারা আপডেট পেতে থাকবেন। সো ডাটা সায়েন্স কী আসলে? ডাটা সায়েন্স হচ্ছে আপনার আগে যখন আমরা প্রাচীন যুগে ছিলাম তখন আসলে মানুষের অদ্বিতীয় বলে কোনো কিছু পৃথিবীতে এক্সিস্ট করতো না। মানুষ ছাড়া কোনো একটা ক্রিটিক্যাল জিনিস বা একটা ক্রিয়েটিভ জিনিস যে কেউ করতে পারে এটা আসলে চিন্তার বাইরে ছিল। কিন্তু ডে বাই ডে পৃথিবী আপডেট হচ্ছে, এআই আসতেছে, সব কিছু চারিদিকে আসলে এআইয়ের জয় জয়কার। সব দিক থেকে মানুষজন দেখতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রচুর জ্ঞান নেওয়ার ট্রাই করতেছে, তারা অনেকে আবার এটা নিয়ে ওয়ারিড হচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে এখানে আপনি ডাটা সায়েন্স সম্পর্কে যেহেতু জানতেছেন, এটা একটা পার্ট, সাব পার্ট। সো আপনি যদি ডাটা সায়েন্স সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে এখানে একটা মানুষের সমতুল্য কোনো কাজ এখানে করার ট্রাই করা হচ্ছে। তো এখানে হবে বা এমন কিছু একটা এখানে মানুষ এটা নিয়ে কথা বলে। সো ডাটা সায়েন্সটা আসলে কাইন্ড অফ এইরকমই একটা জিনিস। এখানে আসলে আপনার এটা একটা হটকেকের মতো। ডাটা সায়েন্স নিয়ে সবার আগ্রহের কোনোই শেষ নাই। গবেষণা প্রতিষ্ঠান আপনার ম্যাকনিকনস ইনস্টিটিউট জানাইছে যে 2030 সালের ভেতরে আপনার বিশ্বের 80 কোটি চাকরি দখল করে নিবে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সো তারা একটা জানাইছে জিনিসটা। তারপরে হচ্ছে যে আপনার ডেটা সায়েন্স একটি চমৎকার কৌতুক প্রচলিত আছে যে কেউ কেউ বলেন গায়ের পরিসংখ্যান। ঠিক আছে, আসলে এইটাকে আপনার পরিসংখ্যান যেটা না, আসলে পরিসংখ্যানের মতোই একটা জিনিস। বাট এখানে কিছু কোডের ইমপ্লিমেন্টেশন আছে। বাট আমরা অনেকে মনে করি যে ডাটা সায়েন্স অল অ্যাবাউট কোডিং, বাট এখানে কোডিং না। এখানে আসলে আপনার ম্যাথমেটিক্সে যতটুকু জানতে হবে, স্ট্যাটিস্টিক্সে বেসিক থাকতে হবে, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে এদিকে সুইচ করবেন, দেন পাইথন জানবেন, আস্তে আস্তে ডিপ লার্নিং, অনেক কিছু আপনার এর মধ্যে আসলে আসতে হবে। তো আমরা শুরু করি, দেখি একটার পর একটা ডাটা সায়েন্স আসলে আমরা কীভাবে জানতে পারি। আর ডাটা সায়েন্সের বিষয়গুলো নিয়ে আপনাকে বেশি ওয়ারিড হইতে হবে না। আপনি জিনিসগুলো আস্তে আস্তে জানবেন, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবেন। আপনার আগ্রহ থাকলেই তবে আপনি এই কোর্সে আগাতে পারবেন ইনশাল্লাহ। তো ইন্ট্রোডাকশনে আমি আসলে বেশি কিছু বলবো না। আসলে এখানে আমরা ডাটা সায়েন্সটা আসলে কীভাবে কী এগুলো তো বললাম। তো আসলে এখানে আমরা যেটা বলতেছি যে ডাটা সায়েন্স আসলে কী, ডাটা হচ্ছে কি তেমন কিছু না, কোনো ডাটাগুলোকে প্রসেস করে ইনফরমেশনে কনভার্ট করা। ডাটা শব্দটা আসলে আমরা তেমন পরিচিত নই বর্তমানে যারা আছি আমরা। আসলে দুনিয়াটা চলছেই কিন্তু ডাটার উপরে। ডেটা স্পর্শ করা যায় এমন কিছু নয়। ডেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্র একটা অংশ। একাধিক ডাটা যদি আপনি সমন্বয় করেন তখন একটা ইনফরমেশন তৈরি হয়। এই ধরুন আপনি মনে করেন যে এইচএসসি পরীক্ষায় সারা বাংলাদেশে যত পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, তারা কোনো না কোনো একটা সাবজেক্টে কত নাম্বার পেল, এগুলো সবই হচ্ছে ডেটা। কোটি কোটি ডাটা আপনার পৃথিবীতে এক্সিস্ট করে। এই অসংখ্য ডেটা থেকে আমরা বের করতে পারি সারা দেশের পাশের হার, কত নাম্বার, কোন বোর্ডে কত অংশ পাস করলো, কোন স্কুলে সিজিপিএ 5-এর বেশি পেলো। আসলে এই সবগুলো হচ্ছে কি ইনফরমেশন। অথচ ডেটা ছাড়া এই পৃথিবীতে ইনফরমেশনগুলো পাওয়া সম্ভব নয়। সো আপনাকে আগে ডেটা জানতে হবে, তারপর আপনি ইনফরমেশনে আপনি ইনফরমেশন ক্রিয়েট করতে পারবেন। সো এইগুলো সম্পর্কে আমরা জানবো। সো এই ডাটা আসলে আপনার 1640 সালে হচ্ছে সর্বপ্রথম এই ডাটার ব্যবহার করা হয়। এটি হচ্ছে ল্যাটিন শব্দ। এটা আসলে আপনার 1900 সাল না, 1640 সাল থেকে এটা আপনার শুরু হয়। এটার প্রক্রিয়াজাত না করা হলে আমরা তেমন কোনো অ্যাকচুয়ালি ইনফরমেশন না পাইলে আমরা বুঝবো না আসলে যে কীভাবে একটা জিনিস হচ্ছে। সো এখানে এই জন্য আমরা এই ডেটা থেকে প্রসেস হচ্ছে, দেন হচ্ছে একটা ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে। তো এটা আসলে স্লাইডে দেখানোর ট্রাই করছি। চলুন পরের স্লাইডে কী আছে, সোর্স অফ ডেটা। ডেটার সোর্স কী? ডেটার উৎস অনেক কিছুই হতে পারে, নির্দিষ্ট করে বলার উপায় নেই। উৎসের সংখ্যা কয়টি, এর কারণ প্রতিনিয়ত প্রযুক্তির যে নতুন নতুন আবিষ্কার আসতেছে বা নতুন নতুন যে পরিবর্তন হচ্ছে, ডাটার উৎসের সংখ্যাও দিন দিন এভাবে বাড়তেছে ক্রমান্বয়ে। সো এটা আসলে বলার কিছু নয়। যেমন এখানে জিওগ্রাফিক্যাল ডাটা আসতেছে, কালচারাল ডাটা আসতেছে, তারপর আমরা সায়েন্টিফিক ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা, স্ট্যাটিস্টিক্সিয়াল ডেটা,
তো সো এরকম আমরা প্রচুর ডাটা আসলে পৃথিবীতে এক্সিস্ট করে। সো এইভাবে আসলে বলার কোনো কিছু নাই। পৃথিবীতে আসলে এইটাই হচ্ছে মেন কথা। ডেটার উৎস হতে পারে আমাদের স্মার্টফোনের জেনারেটিভ বিভিন্ন ভ্যালু, আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, প্রতিদিনের বিপুল পরিমাণে মেইল, ফেসবুক, টুইটারের লাইক, কমেন্ট, পোস্ট, ইউটিউবের ভিউ, তারপরে আপনার হচ্ছে টিভি পত্রিকার প্রকাশিত সংবাদ, হাজারো পিডিএফ ফাইল, অসংখ্য ছবি ইত্যাদি হচ্ছে আপনার ডাটার উৎস হতে পারে। তো ডাটার উৎসের কথা যেহেতু বলতেছি, তো এখানে আসলে সোর্স অফ ডাটাই আসলে আসে। তো সোর্স অফ ডাটার মধ্যে আপনার এখানে হচ্ছে স্ট্রাকচারাল, আনস্ট্রাকচারাল কিছু ভাগ করা আছে। যেমন হচ্ছে স্ট্রাকচারাল ডাটার মধ্যে আপনার কিছু যে হিউম্যান জেনারেটেড ডাটা থাকে, মেশিন জেনারেটেড ডাটা থাকবে। আনস্ট্রাকচারের মধ্যে আপনার এই যে হিউম্যান জেনারেটেড কিছু ডাটা আছে। তো ইমেল, লেটার, এইগুলো সব কিছু কিন্তু কি হিউম্যান জেনারেটেড আনস্ট্রাকচারাল ডেটা। বাট স্ট্রাকচারাল ডাটাগুলো কি হিউম্যান জেনারেটেড সার্ভে রেটিংস, অ্যাডাপটিভ টেস্টিং, তারপর হচ্ছে আপনার ওয়েব ম্যাট্রিক্সেস ফ্রম ওয়েব লগস। সো আপনার এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ডেটার এক একটা উৎস। সো আমরা যখন ডেটা নিয়ে আলোচনা করি তখন হচ্ছে ডিআইকিউ পিরামিড, এটা নিয়ে সবাই আমরা কম বেশি জানি। এটা আসলে তখনই চলে আসে। তো ডিআইকিউ পিরামিড আসলে কি? এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ডিটা হচ্ছে সবার নিচ থেকে শুরু হয়েছে, তারপরে হচ্ছে কি ইনফরমেশন, দেন হচ্ছে নলেজ, দেন হচ্ছে উইজডম। সো ডেটা হচ্ছে আপনার ডিআইকিউ পিরামিড সম্পর্কে আপনার বলতে গেলে আপনার ফার্স্ট হচ্ছে ডেটা। ডেটা থেকে কিছু ইনফরমেশন, কিছু অবজেক্ট, ফ্যাক্টস, এগুলো আপনার ইভেন্ট, এগুলো নিয়ে ডেটাগুলোকে নিয়ে সে একটা মিনিংফুল ইনফরমেশন তৈরি করতেছে উইথ ইন্টারপ্রেশন ইজ কম্পাইলড অ্যান্ড প্রসেসড। মানে এই প্রসেসের মাধ্যমে কিছু ইনফরমেশন তৈরি হচ্ছে এবং এই আপনার ইনফরমেশন থেকে একটা নলেজ তৈরি হচ্ছে। ইনফরমেশন ইন কনটেক্সট উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিনিং, আপনার এখানে পুরোপুরি একটা মিনিং দিচ্ছে। সো এটা হচ্ছে আপনার নলেজ এবং এটা থেকে আপনার উইজডম তৈরি হচ্ছে। সো আমরা এটাকে আরেকটু ক্লিয়ারভাবে জানতে গেলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। সো এখানে দেখুন, এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ধরা যাক কোনো একটা অবজারভেশন থেকে একটি ডাটা পাওয়া গেল। সে ডাটাটা মনে করেন যে আপনার যে মান হচ্ছে এখানে 100। ওকে, শুধু 100 দ্বারা কিছু কি বোঝায়? কিছুই কিন্তু বোঝায় না। 100-র সাথে আরেকটি ডাটা সম্পর্ক যুক্ত করা হলো। এই যে আপনার 100-র সাথে আরেকটা ডাটা সম্পর্ক করা হয়েছে মাইলস। সো ইনফরমেশনের মধ্যে আমরা কি করছি? আরেকটা ডাটা সম্পর্ক করছি বলে আমরা একটা জিনিস বুঝতেছি যে 100 মাইলস। সো এইটা মাধ্যমে আমরা কি বুঝাই? যে 100-র সাথে আরেকটি ডাটা সম্পৃক্ত করে আমরা বুঝতেছি এটা একটা কোনো স্থানের মধ্যবর্তী দূরত্ব বোঝাচ্ছে। এটি হচ্ছে একটা ইনফরমেশন। 100 মাইল কিন্তু কম দূরত্ব নয়। দুটি স্থানের দূরত্ব যদি 100 মাইল হয় তবে বুঝতে হবে এর স্থান বেশ দূরের। ওকে, এটা কিন্তু কাছাকাছি না, অনেক দূরে। এটি হচ্ছে কি নলেজ। সো আপনি এই যে 100টা ডাটা তার সাথে একটা ওয়ার্ড যুক্ত করে ইনফরমেশন বানায় ফেলছেন যে 100 মাইলস। সো আপনি বুঝছেন এটা ডিস্টেন্স এবং এটা আসলে অনেক দূরত্ব বহন করে। সো এটা দেখে আপনি নলেজ দেখে এটা বুঝতেছেন, এটা হচ্ছে নলেজের পার্টটা। এবং এত বড় দূরত্ব পায়ে হেঁটে যাওয়া আসলে অসম্ভব এবং কষ্টসাধ্য, কিন্তু গাড়ি বা অন্যান্য যানবাহনের মাধ্যমে এই দূরত্ব সহজে পাড়ি দেওয়া সম্ভব। এইটি হচ্ছে কি উইজডম। সো এইটাই আপনাকে এখানে বলছে, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু ওয়াক 100 মাইলস বাই এনি পারসন, বাট ভেহিকল ট্রান্সপোর্ট ইজ ওকে। সো আপনি পায়ে হেঁটে যেতে গেলে এটা আসলে অনেক একটা টাফ বিষয় হয়ে যায়, কিন্তু আপনি যদি এটা ভেহিকেল বা ট্রান্সপোর্ট দিয়ে এটা আপনি যান তাহলেই কি এটা আসলে সম্ভব। সো এটাই হচ্ছে আপনার ডিআইকিউ পিরামিডের একটা অংশ। সো এবার আমরা যেতে পারি কোথায়? ডাটার সাথে আপনার ডিআইকিউ পিরামিড অতীতের পর্যবেক্ষণ সিদ্ধান্তটা কীভাবে না এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি। চলুন এখানে দেখুন কি করছে। এই যে আপনার ডেটাটা, এই ডেটা ও কি করছে? পাস করলে ইনফরমেশনের মধ্যে আসলে ও কি করছে? ওখান থেকে আপনার ইনফরমেশনগুলোকে ও এই যে অনেকগুলো ইনফরমেশনগুলোকে নলেজের মধ্যে দিছে। ঠিক আছে, দিলে আপনার ওইগুলা আন্ডারস্ট্যান্ড করছে, দেন হচ্ছে উইজডমের মধ্যে দিছে। উইজডম কি করছে? ও এই পাস্টের ডাটাগুলোর উপরে বিবেচনা করে ও ফিউচারের একটা কি করলে জিনিসটা ভালো হয় সেই একটা সলিউশন দাঁড় করাইছে যে না, এইখানে এই জিনিসগুলো আছে, তো আমি আসলে ডুইং দ্য রাইট থিংস, আমি এইটা করলে আমার জিনিসটা সহজে আমি পৌঁছাইতে পারবো। সো এইটাই হচ্ছে আমার ডিআইকিউ পিরামিডের একটা সামারি। ওকে, তো চলুন ক্লাসিফিকেশন অফ ডেটা। ডেটার আসলে প্রকারভেদ। ডেটার প্রকারভেদের বিভিন্ন নিয়ামকের ভিত্তিতে বিভিন্ন প্রকার হতে পারে। এই অধ্যায়ে ডেটা সায়েন্স ও পরিসংখ্যানের ভিত্তিক ডেটা অ্যানালাইসিসের সাথে সম্পর্কিত বিষয়ের উপর ভিত্তি করে আমরা ডেটাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব। ডেটার প্রকরণ করার সাথে আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মূলত ডেটাকে ধারণ করে। ওকে,
আমরা কিন্তু জানি যে ভ্যারিয়েবল মানে কি, ভ্যারিয়েশন মানে নতুন নতুন জিনিসগুলো আসে। তো এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে কি, ডেটাকে ধারণ করে সে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি একটি ক্লাসের সকল শিক্ষার্থীদের ডেটা সেট তৈরি করবেন, যেখানে আপনি শিক্ষার্থীদের নাম, বয়স, উচ্চতার ডেটা রাখতে যাচ্ছেন। এক্ষেত্রে নাম একটি ভ্যারিয়েবল বা যা সকল শিক্ষার্থীর নামকে ডেটা হিসাবে ধারণ করে। ওকে, নাম একটা ভ্যারিয়েবল। আবার ওজন এবং উচ্চতা এরা ভ্যারিয়েবল বা ওই সকল শিক্ষার্থীদের ওজন এবং উচ্চতা ডেটাকে ধারণ করবে। সো আপনার ভ্যারিয়েবলগুলো একটা নাম ধারণ করতেছে, আর একটা হচ্ছে কি আপনার ওই যে উচ্চতা বা ওজন এগুলো ধারণ করছে। ভ্যারিয়েবল হচ্ছে পরিবর্তনশীল, যেমন মনে করেন আপনি প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে ভ্যারিয়েবলের মান হচ্ছে মনে করেন যে তার নাম হচ্ছে মনে করেন রহিম, বয়স কত মনে করেন যে 15 বছর বয়স, উচ্চতা কত মনে করেন এই যে 6 ফুট 2 ইঞ্চি এরকম। আবার দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে ভ্যারিয়েবলের মান হচ্ছে মনে করেন যে আপনার কি হতে পারে মনে করেন তুলিদার বয়স কত মনে করেন 18, ঠিক আছে, উচ্চতা কত মনে করেন 5 ফুট 4 ইঞ্চি। সো এভাবে আপনি বিভিন্ন অবজারভেশনের পরিবর্তনের সাথে সাথে ভ্যারিয়েবলের মানগুলো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সো ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, এটা কোয়ালিটেটিভ আর হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভটা কি? আচ্ছা, আগে আমরা হচ্ছে কোয়ালিটেটিভে না যাই, কোয়ান্টিটিভটা যেহেতু সিঙ্গেল, সো কোয়ান্টিটিভ নিয়ে আগে আলোচনা করি। কোয়ান্টিটিভ ভ্যারিয়েবল হলো মূলত পরিমাপক বা বাচক সংখ্যা ভিত্তিক ভ্যারিয়েবল। কোয়ান্টিটিভ ভ্যারিয়েবলকে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলও বলা হয়। যেমন বয়স, 16 বছর, 26 বছর, এই যে ইট সেক্টরগুলো আছে, ওজন টোজন, এইগুলো হচ্ছে কি আপনার নিউমেরিক্যাল ভ্যারিয়েবল। সো এটা কোয়ান্টিটিভ ভ্যারিয়েবল। এটাকে দুই ভাগে ভাগ করে যায়। ডিসক্রিট হলো মানে পূর্ণ সংখ্যা, যেমন 12 জন মানুষ, 15 জন মানুষ, 6টা গাড়ি, এগুলো হচ্ছে আপনার ডিসক্রিট, ঠিক আছে। এই যে কোয়ান্টিটিভ, সরি আমরা হচ্ছে কোয়ান্টিটিভ পড়তেছি, আমরা কোয়ালিটিভ না, কোয়ান্টিটিভ পড়তেছি। একটু ভুল হয়ে গেছে, ভেরিয়েবল থেকে কোয়ালিটিভ আর সে কোয়ান্টিটিভ। আমরা হচ্ছে কোয়ালিটিভ যেটা, সেটা হচ্ছে কি আপনার ডিসক্রিট কন্টিনিউয়াস। সো আপনার কোয়ান্টিটিভ মানে কি আপনার অবশ্যই নিউমেরিক্যাল। সো নিউমেরিক্যালের মধ্যে আপনার মূলত হচ্ছে বয়স, যেগুলো হচ্ছে আপনার সংখ্যা ভিত্তিক, যেগুলো সবগুলো হচ্ছে নিউমেরিক টাইপের। সো এগুলো হচ্ছে কি কোয়ান্টিটিভ। তো কোয়ান্টিটিভ মানে ডিসক্রিট আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা ডিসক্রিটটা কি, ডিসক্রিট হচ্ছে আপনার মনে করেন যে একটা পূর্ণাঙ্গ মানুষ 15 জন, 5টা গাড়ি, 3টা সিঁড়ি, এগুলো হচ্ছে কি ডিসক্রিট। আর কন্টিনিউয়াসটা কি, কন্টিনিউয়াস হচ্ছে মনে করেন ভগ্নাংশ টাইপের যেগুলো থাকবে, যেমন হচ্ছে একজন মানুষের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, একটি ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। তো আবার মনে করেন যে কি হইতে পারে যে একটা সোয়াবিন তেলের বোতলের মধ্যে 2.6 লিটার সোয়াবিন তেল আছে, বা 2.5 লিটার সোয়াবিন তেল আছে। সো এটা কিন্তু একটা কি ফ্র্যাকশন ভ্যালু আসে। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, তো কোয়ালিটিভটা কি, এই যে কোয়ালিটিভটা হচ্ছে আপনার কোয়ালিটিভ ভ্যারিয়েবল হচ্ছে গুণবাচক বৈশিষ্ট্য আর মূল ডেটাকে ধারণ করে। এটা হচ্ছে আপনার একটা গুণ, বা কোয়ালিটি ভ্যারিয়েবলকে ক্যাটাগরিয়াল ভ্যারিয়েবলও বলা হয়, যেমন মানুষের চুলের রং, লিঙ্গের নাম, বিভিন্ন জায়গার নাম, এগুলো হচ্ছে কি কোয়ান্টিটিভ। স্কেল অফ মেজারমেন্টের মধ্যে, স্কেল অফ মেজারমেন্টের মধ্যে আমার নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর কি রেশিও আছে। নমিনালটা কি, নমিনাল হলো শুধুমাত্র ক্যাটাগরি ভিত্তিক ভাগ করা যায়। এটাকে অনেক সিম্পলি লেভেলও বলা হয়ে থাকে, যেমন মানুষের ধরুন লিঙ্গ, রং, ব্যক্তি, মানে ডিরেক্টলি হচ্ছে আপনার মানুষের একটা ক্যাটাগরি বিবেচনা করে এটা নমিনালে করা হয়। অর্ডিনাল কি, অর্ডিনাল হলো স্কেলের অর্ডার বা ক্রম। এখানে কোনো নমিনাল ডেটাকে যখন অর্ডার করা হয় তখন সেটাকে অর্ডিনালটা বলা যাবে। উদাহরণস্বরূপ বলা যায় রেস্টুরেন্টে খাবারের রিভিউ খুব ভালো হয়েছে, তারপরে কি আপনার মনে করেন যে সাদা কালো সোনালি একটা মানুষের চুলের রং হইতে পারে। সো এইগুলা কি অর্ডিনাল ডেটা। ইন্টারভালটা কি, ইন্টারভাল স্কেলে ডেটার অর্ডারগুলোর ভেতরে একটি নির্দিষ্ট দূরত্ব বা পার্থক্য থাকে, অর্থাৎ অর্ডিনাল সকল বৈশিষ্ট্য থাকার পাশাপাশি এই স্কেলের নির্দিষ্ট দূরত্ব নামের আরেকটি বৈশিষ্ট্য থাকতে পারে। সো আমরা যদি এই বিষয়গুলোকে আরেকটু ক্লিয়ার করে দেখতে চাই, দেখুন। আচ্ছা, আমি একটু মানে এখানে ফার্স্টে হচ্ছে আমরা কোনটা কোনটা পড়ছি, আমরা হচ্ছে নমিনাল পড়ছি, অর্ডিনাল পড়ছি, ইন্টারভাল চলতেছে। সো ইন্টারভালের মধ্যে আমার কি বলছে যে মনে করেন যে ইন্টারভাল স্কেলের ডেটার অর্ডারগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, যে মনে করেন অর্ডিনাল সকল বৈশিষ্ট্য খাবারে থাকার পাশাপাশি এই স্কেলের নির্দিষ্ট দূরত্ব নামে আরেকটি বৈশিষ্ট্য থাকে। এই স্কেলের একটি চমৎকার উদাহরণ হচ্ছে মনে করেন থার্মোমিটার, ঠিক আছে। মনে করেন যে এর স্কেলগুলোর মধ্যে পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর এর ঘরগুলো কত হবে, 0 থেকে 10-এর মধ্যে, হ্যাঁ, আবার 10 থেকে কি 20-এর মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে। সো এই যে আপনার ইন্টারভাল, যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আপনার ইন্টারভাল মেজারমেন্ট। ওকে, রেশিওটা কি, রেশিও হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য, অ্যাবসোলুট জিরো। যে আপনার রেশিও যেটা, সেটা হচ্ছে কি সব থেকে বড় বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে কি অ্যাবসোলুট জিরো। মনে করেন যে এটা নিয়ে একটু কনফিউশন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাবসোলুট জিরোটা আসলে কি।
এই প্রশ্নের উত্তরের জন্য আমরা তাপমাত্রার পরিমাপকে উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারবো। আপনার যদি প্রশ্ন করা হয় 0 বা 0 ডিগ্রি তাপমাত্রাকে মানে কি আসলে? মানে কোনো তাপমাত্রাই নেই? মানে মনে করেন একটা রুমের মধ্যে বলল যে 0 ডিগ্রি সেলসিয়াস। মানে কোনো তাপমাত্রাই কি নেই? এর উত্তর হবে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি তাপমাত্রাও তাপমাত্রা থাকে। কারণ তাপমাত্রা স্কেলে তাপমাত্রার পরিমাপ মাইনাস হতে পারে। সুতরাং থার্মোমিটার যদি 0 ডিগ্রি তাপমাত্রা উঠে তাহলে আপনি বলতে পারবেন না সেখানে কোনো তাপমাত্রা নেই। আসলে এখানে অবশ্যই একটা তাপমাত্রা আছে। কিন্তু এই তাপমাত্রা পরিমাপে অ্যাবসোলুট কোনো জিরো নেই। ওকে, ঠিক আছে। তো অ্যাবসোলুট জিরো হচ্ছে বুঝতেছেন আপনি সত্যিকারের শূন্যতা, অর্থাৎ জিরো মানে আসলেই কিছু নেই। এ ধরনের ডেটার পরিমাপের অ্যাবসোলুট জিরো থেকে সেটার রেশিও স্কেলে আওতাভুক্ত। টাকার পরিমাপ, ওজন পরিমাপ ইত্যাদি। ঠিক আছে, স্কেলের মেজারমেন্টের ক্ষেত্রে তুলনামূলক বৈশিষ্ট্য যদি দেওয়া থাকে, আমরা আসলে কোথায় কোন বৈশিষ্ট্যটা ইউজ করি, মনে করেন যে এই যে ক্লাসিফিকেশন অফ ডেটা। সো আমরা হচ্ছে এই যে নমিনাল ডাটাগুলোকে ইউজ করি হচ্ছে কাউন্ট করার ক্ষেত্রে। ওকে, মানে মোড নির্ণয়ের ক্ষেত্রে আমরা নমিনাল ডাটা ইউজ করতে পারি। তারপরে আর কি আসতেছে, অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা হচ্ছে আমরা এই যে মিডিয়ান নির্ণয় করা পর্যন্ত করতে পারি। ইন্টারভালটা কি? ইন্টারভালটা যোগ বিয়োগ করা পর্যন্ত আমরা করতে পারি, কিন্তু গুণ আর হচ্ছে অ্যাবসোলুট জিরোর ক্ষেত্রে আমরা ইন্টারভালটা নিতে পারবো না। ওকে, রেশিও যেটা আছে, রেশিওটা রেশিওটা হচ্ছে আপনার সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। সামনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও এরপরে যে পার্টটা আছে এটা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।